না পরিচয় সংকটটা যে উনি ধরতে পারছেন যে সরকারি দল না বিরোধী দল এবং সেটা প্রকাশ্যে ভাবে বলছেন সেটাও মজার ছিল না সেটি খুবই মজার কোনো সন্দেহ নাই কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে সেটি মানে তার যে দলের কর্মীদের বলার আগে তার যে কো চেয়ারম্যান আছেন তার সাথে ব্যাপারটা একটু আলোচনা করে নিলে ভালো হতো কারণ একই জায়গা থেকে জনাব হোসেন মোহাম্মদ এরশাদ বলছেন একরকম কথা যে এখনই আমাদের ক্ষমতা আগেরবার ক্ষমতা যেতে হবে পরিচয় খুঁজে পেতে হবে রওশন এরশাদ আবার দাঁড়িয়ে বলছে যে কিভাবে যাবেন মানে আবার ধমকাধমকি করে বলছেন আমি 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 আসলে ঠিক বুঝতে পারি না এবং জাতীয় পার্টিটা আসলে আপনি দেখেন যে ও যে কি বলে আর যে কি মানে 7 মে কিন্তু একটা জোট গঠনের একটা ঘোষণা আসার কথা রয়েছে এবং 34টি ছোট ছোট দল নিয়ে একটি জোট হবে এরকম কিন্তু ঘোষণাও দিয়েছেন কিন্তু মানে আমি আমি ঠিক জানি না কিন্তু আমি জাতীয় পার্টিকে কেন জানি মানে মানে কোনোদিনই সিরিয়াসলি নিতে পারলাম না মানে আমার কাছে আপনি বলছিলেন যে এরকম একটা জোটের কথা হচ্ছে মানে যারা এই জোটে আসতে চায় তারা কতটা সিরিয়াসলি নিয়েছে সেটা জাতীয় পার্টিকে সিরিয়াসলি নেওয়া আসলে একটু কঠিনই মনে হয় কারণ আপনি দেখেন যে মানে এরশাদ সাহেব খোদ যে চেয়ারটায় বসে থাকেন সেই চেয়ারটা পাশে রওশন এরশাদ যেভাবে বসে থাকেন সামনে নেতা কর্মীরা যেভাবে ওনাকে তাকান মানে যে কথা বলেন পুরোটাই আর কি মানে ওনাকে সিরিয়াসলি নেওয়া আসলে খুব মুশকিল উনি এটা বলছেন বটে যে আমাদের আসলে পরিচয় নেই তবে কাছাকাছি কথা এর আগেও তিনি বলেছেন এগুলি বলে টলে হয়তো তিনি সরকারকে একটু চাপে রাখেন আবার সরকার তাকে মানে সরকার চাপে থাকে কিনা জানি না কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কখনোই চাপে থাকেন না সেটা বোঝা যায় উনি নিজেই বলেন যে আপনারা আগে নিজেরা ঠিক করেন কি বলবেন সংসদেও তিনি একাধিকবার বলেছেন যে আপনারা আসলে মানে যানজট নিয়ে কথা হচ্ছিল সেখানে রওশন এরশাদকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা দুজন একটি গাড়িতে আসলে আমাদের যানজট একটু কম হতো যাই হোক আমরা একটা বিরতি নেই গাজীপুরে বাবা মেয়ের আত্মহত্যার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশের দায়িত্বে অবহেলাকে দায়ী করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক মেয়েকে নিয়ে আত্মহত্যাকারী হযরত আলীর বাড়িতে দুপুরে যান তিনি এদিকে ওই ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ 8 বছরের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল স্থানীয় এক বখাটে এর বিচার চেয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধির কাছে অভিযোগ করেছিলেন থানাতেও তবে কোথাও প্রতিকার পাননি হযরত আলী বরং বিপন্নতা বাড়ছিল হুমকি ধামকিতে শেষমেশ শনিবার মেয়ে আয়েশাকে নিয়ে ট্রেনের নিচে প্রাণ দেন হযরত আলী একমাত্র মেয়ে ও স্বামীকে হারিয়ে এখন দিশেহারা হালিমা খাতুন আমার মারে বাবা আসছিল আইসে পরে তারা কই সাফান খাওয়াই বিদায় দিচ্ছে আমরা বিচার করবো বলে মিথ্যা বাদ দিই একটু নিয়ে কাটছে ওরা আমি বই রয়েছি অপর কে লেম্বর হিসাই অপর লেম্বর এলা কিছু দিল না কষ্ট দিল না কিছু না বই রয়েছি স্যারেরা 2 বার আসছে আমি করি মানুষ টেহা দিতেন তার ঘরে 2 বার টেহা দিচ্ছি এই ঘটনা নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে চলছে সমালোচনা এই পরিস্থিতিতে সোমবার কর্ণপুর ভিটিপাড়ায় হযরত আলীর বাড়িতে যান মানবাধিকার কমিশন চেয়ারম্যান ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়ার পর অসন্তোষ জানান পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকায় এক ধরনের স্বার্থান্বেষী লোকেরা যারা এই জমিটাকে দখল করার জন্য দীর্ঘদিন ধরে তারপরে অত্যাচার জুলুম করে যাচ্ছে তারা দায়ী যারা তার মেয়েকে লাঞ্ছিত করেছে মানবিক মর্যাদার সাথে তার মেয়ে এখানে বাঁচতে দেবে না একটা 8-10 বছরের মেয়ে তো এই যে করেছে তারা দায়ী পুলিশ প্রশাসন এরকম একটা ঘটনা ঘটছে তাদের কাছে গিয়েছে আবেদন করেছে কিন্তু তারপরে তারা কোনো অ্যাকশন নেয়নি এদিকে পুলিশ বলছে ঘটনাটি আত্মহত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন তারা আত্মহত্যা না অ্যাক্সিডেন্ট এটা আমরা তদন্ত করে বের করছি তবে আমরা অলরেডি এই ঘটনার যে মীমাংসাকারীদের কথা ছিল প্যানেল মেম্বার আবুল ব্যাপারী তাকে আমরা গ্রেপ্তার করে জিআরপি থানায় দিয়েছি মামলা রয়েছে আমার তদন্ত চলছে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ফারুক এখন পলাতক রয়েছেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক খেলাধুলা খবরের জন্য আমরা সাইসাদি আপনার কাছে যাচ্ছি সাসেক্সে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলছে প্রথম আমরা জানি যে মাশরাফি দেশে ফিরে এসেছেন নেতৃত্ব দিচ্ছেন মুশফিক এবং তামিম ইকবাল পিঠের ব্যথায় খেলছেন না বাকি সবাই মোটামুটি রান পেয়েছেন মুশফিক অনবদ্য একটা সেঞ্চুরি করেছেন সৌম্য 50 পেয়েছেন ইমরুল রানে ছিলেন সব মিলিয়ে বাংলাদেশের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে সে খবর তো রয়েছে আরো কিছু খবর রয়েছে তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পর যা থাকছে আইসিসির সংশোধিত র্যাঙ্কিংয়েও 7 টাইগাররা বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা উজ্জ্বল
জাতীয় হকি লিগে দায় সারা জেলা দল, শক্তিশালী প্রতিপক্ষের আধিপত্যে আকর্ষণ হারাচ্ছে আয়োজন। নটা 30-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। প্রস্তুতি ম্যাচে অনুশীলন দারুণ হয়েছে বাংলাদেশের। মুশফিকের সেঞ্চুরি ও সৌম্যের 50-তে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 345 করেছে টাইগাররা। জবাবে ব্যাট করছে ডিউক অফ নরফোক একাদশ। অ্যারান্ডেল ক্যাসেল ক্রিকেট গ্রাউন্ডে মাশরাফির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন মুশফিক। পিঠের ব্যথায় একাদশে ছিলেন না তামিম ইকবাল। দারুণ শুরু করেন ইমরুল ও সৌম্য। প্রথম 10 ওভারে 66 রান যোগ করেন দুই ওপেনার। 44 করে আউট হন ইমরুল, সৌম্য করেন 73 রান। এক অঙ্কের ঘরে ফেরেন সাব্বির ও মাহমুদুল্লাহ। নাসিরের ব্যাটে আসে 26। তবে উজ্জ্বল ছিলেন মুশফিক। 100 স্ট্রাইক রেটে 134 করে অপরাজিত থাকেন মুশি। বিশ্বকাপে সরাসরি খেলার পথে খুব একটা সমস্যা নেই বাংলাদেশের। নির্ধারিত সময়ের মধ্যে শীর্ষ 8-এই থাকবে টাইগাররা। আত্মবিশ্বাস নিয়েই বলেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সদ্য প্রকাশিত র্যাঙ্কিং আশাবাদী করছে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে সাফল্য পেলে শ্রীলঙ্কাকে টপকে 6-এ উঠে আসবে মাশরাফির দল। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হিউজ অ্যাবাউট 12-13 পয়েন্টের মতো ডিফারেন্স আছে। তো উই আর কোয়াইট হোপফুল, এবং যদিও আমাদের আগামী যে আয়ারল্যান্ড এবং পাকিস্তানের নির্ধারিত সিরিজ আছে, এই সিরিজের ম্যাচগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরও চান্সেস আর ভেরি স্লিম যে আমরা অটোমেটিক কোয়ালিফিকেশন থেকে বাদ করব। আগের 3 বছরের খেলার পয়েন্ট বিবেচনায় হয় বার্ষিক র্যাঙ্কিং। সবশেষ 1 বছরের ম্যাচগুলোর অর্জিত পয়েন্টের পুরোটা নেওয়া হয়, সঙ্গে যোগ হয় আগের 2 বছরের ম্যাচগুলোর পয়েন্টের অর্ধেক। 2015 এর অসাধারণ সাফল্যই এগিয়ে রেখেছে বাংলাদেশকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগের 6ষ্ঠ রাউন্ডে কাল মাঠে নামছে 3 জায়ান্ট, আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংক। বিকেএসপিতে চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্র। মোহামেডানের মুখোমুখি হচ্ছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। আর ফতুল্লায় শীর্ষে থাকা প্রাইম ব্যাংক লড়বে দোলেশ্বরের বিপক্ষে। সব ম্যাচ শুরু সকাল 9টায়। জাতীয় দলের 3 তারকা নেই। পঞ্চম রাউন্ডে মোসাদ্দেক, তাসকিন, মাহমুদুল্লাহর অভাব পূরণ করতে পারেনি আবাহনী। গাজীর কাছে হেরে টানা 2 হারে টেবিলে 1 ধাপ অবনমন হয়েছে। খালেদ মাহমুদ সুজনের দল ছন্দে ফেরার সুযোগটা পাচ্ছে দুর্বল প্রতিপক্ষ কলাবাগানের বিপক্ষে। কলাবাগান লিগে একেবারে ছন্ন ছাড়া, 5 ম্যাচে মাত্র 1 জয়। তবে প্রতিপক্ষের চেয়ে আকাশ নীলদের ভাবনায় থাকছে নিজেদের ছন্দে ফেরা। বাউন্স ব্যাক করতে হবে, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। বাকি তো অনেক লম্বা সময় আছে, প্রিমিয়ার লিগ এখনো লিগ শেষ হয়নি, সুপার লিগ আছে, অনেক খেলা বাকি আছে। তো ইনশাল্লাহ আমাদেরকে আমাদের কার কি পয়েন্টের অবস্থা এগুলো না চিন্তা করে আমরা যদি আমাদের ক্রিকেটটা খেলতে পারি, বেস্ট ক্রিকেট খেলতে পারি, নেক্সট ম্যাচটা আমরা জেতার প্রয়োজন, আমরা মানে উইনিং স্ট্রেন্থে আসতে চাই আর কি, সেটাই সবচেয়ে বড় কথা। সুবিধাজনক অবস্থানে নেই মোহামেডানও। 3 জয় আছে টেবিলের 6 নম্বরে। সমান জয়ে ঢুকতে থাকা রূপগঞ্জ চাইবে সাদা কালোদের হতাশ করতে। টানা বড় ম্যাচের আগে বড় তারকাদের হারিয়েছে 2 দল। রূপগঞ্জে নেই মাশরাফি, মুশফিক। মোহামেডানে থাকছে না তামিম, মিরাজ। রূপগঞ্জ তো অনেক ভালো একটা টিম, তো ওদের সাথে অবশ্যই একটা প্ল্যান আমরা করেই নামবো। তা আমাদের টিমটাও লাস্ট 3টে ম্যাচ জিতেছি। আমাদের এখন কনফিডেন্স সবার অনেক ভালো। আমাদের ব্যাটসম্যানরা ভালো রানে ফিরেছে এবং বোলাররাও মাশাআল্লাহ ভালো বোলিং করছে। তো এখন মাঠের ভিতরে যারা ভালো খেলবে তারাই জিতবে। টানা 6 জয়ের খোঁজে নামবে প্রাইম ব্যাংক। মেহেদি মারুফ, আলামিনদের প্রতিপক্ষ 4-এ থাকা দোলেশ্বর। গাজীর সমান 10 পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছে প্রাইম ব্যাংক। লাস্ট 5 ম্যাচে আমি খুবই হ্যাপি যে 5টা ম্যাচে 3টা সেঞ্চুরি পেয়েছি আমাদের টিমে। 3টা প্লেয়ারের কাছ থেকে 3 জনের কাছ থেকে 5 উইকেট করে পেয়েছি। তার মানে টোটাল টিম এফোর্ট, প্রত্যেকেই কন্ট্রিবিউট করছে। সাব্বির, রুবেল, সৌম্যদের অভাব বুঝতে দিচ্ছেন না মেহেদি মারুফ, আলামিনরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় হকি লিগের শেষ মুহূর্তে এসে দায়সারা দল গড়েছে জেলাগুলো। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সেনাবাহিনী ও নৌবাহিনীর মতো সার্ভিসেস দলগুলোর সঙ্গে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছে না তারা। এতে আকর্ষণ কমছে হকি লিগে। ফেডারেশনের নজরে আসছে না নতুন প্রতিভা। স্কোর লাইন 29-0। সিলেট জেলা আর সেনাবাহিনীর ম্যাচের ফলাফল। একচেটিয়া দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেয় শক্তিশালী সেনাবাহিনী। জাতীয় হকি লিগে এমন জয় এখন সাধারণ ঘটনা।
কয়দিন আগে নড়াইলকে 43-0 গোলে হারিয়েছে নৌবাহিনী। সার্ভিস দলগুলোর সামনে পাত্তাই পাচ্ছে না জেলা থেকে আসা দলগুলো, অথচ জাতীয় দলের পাইপলাইনের জন্যই এই প্রতিযোগিতা। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে হকির কী হাল তার প্রমাণ মিলে খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সে। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা আনতে জেলাগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ সাবেকদের। আপনাদের তো সহযোগিতা করা হয় আর্থিকভাবে, এনইসি করে আর্থিক সাহায্য, ফেডারেশন করে, আপনাদের কাউন্সিলর আসে, তো আপনারা যখন ভোট আসে তখনই থেকে আপনাদের আনাগোনা বেশি হয়, অথবা বিদেশে ট্যুর হলে আপনারা আনাগোনা করেন, কিন্তু তার আগে কেন আপনারা এত করেন না কেন? এমন দুরবস্থার জন্য ফেডারেশনের দায় দেখছেন অনেকে। তবে জেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় সংগঠকদের দিকে আঙ্গুল ফেডারেশন কর্তাদের। এখানে শুধু একটা ফেডারেশনের কাজ নয়, প্রত্যেকটা জেলার যারা কাউন্সিলর হয়ে আসতেছে বা প্রত্যেকটা জেলায় যারা হকির প্রতিনিধিত্ব করতেছে, সেখানে তাদেরও কিছু নিজের দায়িত্ব রয়ে গেছে। এই টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু আমরা 1.5 মাস আগে চিঠি দিয়েছি। 1.5 মাস যথেষ্ট সময় একটা টিম প্রিপারেশন নেওয়ার জন্য। তো সেটা যদি তারা প্রপারলি নিয়ে আসতে, তারপর হয়তো এতটা রেজাল্ট খারাপ হতো না। তবে অনেকেই চিঠি পেয়েছেন মাত্র সপ্তাহ 2 আগে। জাস্ট 9 দিন আগে আমরা চিঠি পেয়েছি, মানে এই আজকে থেকে 9 দিন আগে। আমরা আজকে নিয়ে আমাদের 10 দিন প্র্যাকটিস, মানে বয়স হবে 10 দিনের চিঠির বয়স আমাদের। জাতীয় হকি দল গঠনে এখন পুরোপুরি বিকেএসপির উপর নির্ভর করতে হচ্ছে। জেলা দলগুলোতে নজর না দিলে মানসম্মত খেলোয়াড় থেকে যাবে আড়ালে, এমনটা বলছেন বিশ্লেষকরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে, আরো কিছু খবর জানাবেন মহুয়া এবং খালেদ। সাদি, আপনাকে ধন্যবাদ। বন্যার ধকল কাটিয়ে না উঠতেই কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত সুনামগঞ্জ। রোববারের ঝড়ে বিধ্বস্ত হয়েছে 9 ইউনিয়নে প্রায় 3000 ঘরবাড়ি। সুরমা নদীতে ডুবে গেছে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য বরাদ্দ 350 বস্তা ত্রাণের চাল। জেলা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে 7 দিন লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মাথার উপর খোলা আকাশ, লন্ডভন্ড বসত ঘর, কাগজের মতো উড়ে গেছে চালা। হাওড়ে ফসল হারানোর পর এবার গেছে মাথা গোঁজার ঠাঁই। বিধ্বস্ত অন্তত 3000 বাড়িঘর। এটা রাত্রে 11টার দিকে হঠাৎ করে এক ঘূর্ণিঝড়ের মতো এই তুফান একটা আইছে। তখন দেখি একটা শব্দ, শব্দ হয়ে আসতেছে। মনে হয় আধা ঘন্টা ছিল, মনে হয় শব্দটা 5 মিনিট মনে হয় সব উলটপালট করেছে। এটা আমাদের কাছে কেয়ামতের মতো মনে হয়েছে, যে আল্লাহ পাক যে কেয়ামতের যে বর্ণনা করছে এইরকম মনে হয়েছে। ঝড় তুফান, মানুষের আহাজারি। সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নেয়ার জন্য রোববার সন্ধ্যায় মল্লিকপুর খাদ্যগুদাম থেকে বের করে নৌকায় তোলা হয়েছিল 350 বস্তা ত্রাণের চাল। ঝড়ে ডুবেছে নৌকাটিও। 360 বস্তা চাল ছিল, এই নৌকাটা ডুবে গেছে। কেন? এটা তো গোডাউন থেকে তোলা হয়েছিল। আমরা বিজিএফ চাল বাটার জন্য নিয়েছিলাম আমরা রঙ্গারচর ইউনিয়নের। রোববার রাতের কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা। পরিস্থিতি স্বাভাবিক হতে কদিন সময় লাগবে বলতে পারছে না বিদ্যুৎ বিভাগ। খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে, আমার এলটি লাইন ছিঁড়ে গেছে, তো ওইগুলা কাজ চলছে। তো সবগুলা ফিটা চালু করে সব গ্রাহককে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গেলে আমার আনুমানিক আরো কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে প্রশাসন। অতিরিক্ত ত্রাণ বরাদ্দের দাবি স্থানীয় সংসদ সদস্যের। যে সমস্ত মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের জন্য খুব দ্রুততম সময়ের ভেতরে টিন এবং টাকার ব্যবস্থা করা উচিত, যাতে করে মানুষ মাথা গুঁজার ঠাঁই পায়। ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য জমা নিচ্ছে জেলা প্রশাসন। পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার পর ত্রাণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত চলন বিলের কৃষকের জন্য ত্রাণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। নাটোরের চলন বিলে দুপুরে ত্রাণ বিতরণের সময় তিনি কথা জানিয়েছেন। চলন বিল অঞ্চলে আশ্রয় কেন্দ্র নির্মাণের ঘোষণাও দেন মন্ত্রী। 6 দিনে আপনাদের যে ক্ষয়ক্ষতি এটা নিরূপণ করা হয়েছে, যে আপনাদের ইউনিসেফ করেছেন, সংসদ সদস্য করেছেন। আমরা এইটুকু নিশ্চিত করব, আপনাদের যতক্ষণ পর্যন্ত কষ্ট দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই চাল দিয়ে আপনাদের। আরো খবর জানানোর আগে নিচে একটি বিরতির পর জানিয়ে দিচ্ছি। জাকির খানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, পরিচালক রনির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল।
আমরা ফিরে এলাম রাত 9:50 শ্রমিকের কর্মপরিবেশ এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। সাদিয়া বলেছেন প্রত্যেক মালিকের উচিত শ্রমিকের জন্য সুন্দর এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা। তাহমিদ বলেছেন শুধু মে দিবস পালন না করে সরকারের উচিত শ্রমিকের কর্মপরিবেশ তৈরিতে আইন করা। সৌরভ বলছেন শ্রমিকের কর্মপরিবেশ ভালো হলে তাদের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়, এতে মালিক লাভবান হন। শাকিল বলছেন আমাদের দেশে শ্রমিকের কর্মপরিবেশ তৈরির চেয়ে মালিকের নজর বেশি মুনাফার দিকে। আবিদ জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর উচিত শ্রমিক দিবস নিয়ে রাজনীতি না করে শ্রমিকের উন্নতির জন্য কাজ করা। হাসান বলেছেন মালিকদের উচিত শ্রমিকের বেতন বাড়িয়ে তাদের জীবন মানের উন্নতিতে সাহায্য করা। যাই হোক, আমাদের দর্শককে ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদের কাছে পাঠিয়েছেন। চিত্রনায়ক শাকিব খানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে পরিচালক সমিতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট 12 সংগঠন। এফডিসিতে দুপুরে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। পরিচালকদের কাজ কমে গেছে, তারা আড্ডা দিয়ে বেড়ান, পরিচালকরা বেকার। 16 এপ্রিল গণমাধ্যমে প্রকাশিত শাকিব খানের এমন এক সাক্ষাৎকারে ফুঁসে ওঠে চলচ্চিত্র পরিচালকেরা। এর প্রতিবাদে শাকিব খানকে চলচ্চিত্রের সব কাজ থেকে বিরত রাখার অনুরোধ করে 24 এপ্রিল চিঠি দেয় চলচ্চিত্র পরিচালক সমিতি। আর 25 এপ্রিল শাকিব খানকে তার দেয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চলচ্চিত্র পরিচালক সমিতি পাঠায় লিগ্যাল নোটিশ। 29 এপ্রিল চলচ্চিত্রের সব কাজ থেকে শাকিব খানকে বিরত রাখার অনুরোধে সাড়া দেয় চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও 11টি সংগঠন। এ সময়ে পাবনায় রংবাজ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান। শুটিং ফেলে 30 এপ্রিল ঢাকায় আসেন ঢালিউডের এই সুপারস্টার। সেদিনই সন্ধ্যায় পরিচালক সমিতিতে এসে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। ঘটনার প্রেক্ষিতে আজ দুপুরে 12টি সংগঠনের যৌথ সভার পর শাকিবের বিরুদ্ধে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে পরিচালক সমিতি। শাকিব খান ও চলচ্চিত্র পরিচালক সমিতির মধ্যে জ্যেষ্ঠ শিল্পী হিসেবে মধ্যস্থতা করেন চিত্রনায়ক আলমগীর। আমাদের এই চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যত সংগঠন আছে সবাই সামনেই কিন্তু সে গতকাল ক্ষমা চেয়েছে। সাকিবের সাথে কাজ করবে না সংগঠনগুলো বলেছিল, সো ওনারা আবার কাজ করতে রাজি হয়েছে। তার জন্য আমি সংগঠনের সবাইকে ব্যক্তিগতভাবে একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে সবাইকে আমি ধন্যবাদ জানাই। অস্ট্রেলীয় পুলিশের একদল প্রশিক্ষিত কুকুর বিনোদন দিচ্ছে হাসপাতালের অসুস্থ শিশুদের। কয়েক বছর ধরে রাজধানী ক্যানবেরার একটি হাসপাতালে চলছে এই কার্যক্রম। হাসপাতালের বিমর্ষ আর থমথমে পরিবেশে এখন প্রায় দেখা মেলে অস্ট্রেলিয়ান পুলিশের প্রশিক্ষিত কুকুর। তবে বন্দুক বা বিস্ফোরকের খোঁজে নয়, এখানে তাদের ভূমিকা একেবারেই ভিন্ন। এখানে তাদের নতুন মিশন শিশুদের মুখে হাসি ফোটানো। কুকুরগুলো এখানে অন্যরকম এক পরিবেশ তৈরি করেছে। হাসপাতালে আসা শিশুরা এদের কাছে পেলে খুব খুশি হয়। এই হাসপাতালে এমন অনেকেই আছে যারা দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিচ্ছে, বাড়িতে রেখে এসেছে নিজেদের প্রিয় পোষা প্রাণীটিকে। প্রশিক্ষিত এই কুকুরগুলো সেই কষ্টও অনেকটা ভুলিয়ে দিচ্ছে। আমি ভাবতাম কিভাবে একজনের প্রিয় বিড়ালটিকে ওর কাছে আনবো। হাসপাতালে তো সেটি সম্ভব নয়। এখন এই কুকুরগুলি অনেককে আনন্দ দিচ্ছে। কুকুরদের প্রশিক্ষক বলছে ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা কুকুরগুলোর জন্য যেমন উপকারী, তেমনি তাদের যোগাযোগ দক্ষতা বাড়াতেও এটি কার্যকর। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব নিকারাগুয়ায় জয় ফর দ্য লাইফ কার্নিভালের কিছু ছবি দেখে। শুভরাত্রি।